থাকবেন মোহাম্মদ শফিউর রহমান, সভাপতি জামালপুর থানা বিএনপি, এবং বিশেষ অতিথি হিসেবে আর একজন উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মিলন, সেক্রেটারি জামালপুর সদর উপজেলা বিএনপি সহ আপনারা যারা উপস্থিত, আমার সফর সঙ্গী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ইসলাম প্রিয় ভাই বোনেরা, আমি আসলে ইসলামী চিন্তাবিদ নই, ইসলামের উপরে কথা বলার দৃষ্টতা আমার নেই। আমি একজন শিক্ষক, এই অঞ্চলে প্রায় 25 বছর যাবৎ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। একই সাথে কামাল খান হাট উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তো আমি আপনাদের 2-4টা কথা বলবো। সেটা হলো, যেহেতু শিক্ষক, আপনাদের সাথে আমার খুব একটা উঠা বসা হয় না। যারা ছাত্র তাদের সাথে আমার উঠা বসা এবং চলাফেরা। তো ওই ক্ষেত্রে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, অনেকের ছেলেমেয়েরা স্কুল কলেজের ছাত্রছাত্রী, অনেকের নাতি নাতকুররা ছাত্রছাত্রী। তো অত্যন্ত দুঃখের বিষয় লক্ষ্য করা যায় যে আমাদের পার্শ্ববর্তী যতগুলো স্কুল কলেজ রয়েছে, এই স্কুল কলেজে ছেলে মেয়ে যারা পড়তে দেন বা পড়তে পাঠান আপনারা, এদের বেশিরভাগ ছেলে মেয়েরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যায় না যাওয়ার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য পরিচালিত হচ্ছে আমাদের এই এলাকার মানুষের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, সেটার শতভাগ সুফল আমরা পাচ্ছি না, বা আমরা যারা শিক্ষকতা করছি তারাও তার শতভাগ শ্রম দিয়েও তার কোনো সুফল পাচ্ছি না। যারা ছাত্র অভিভাবকরা রয়েছেন, আপনাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন, তারা যেন নিয়মিত পড়ালেখা করে, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, মক্তব হোক, যেখানেই হোক। এই একটা বিষয় আমি শিক্ষক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে আমাদের আরেকটা ছেলে মেয়েদের ধ্বংস করার জন্য আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো একটা মোবাইল ফোন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটা মোটর সাইকেল যদি একটা ছেলেকে দেওয়া হয়, তাহলে পরে ওই ছেলেকে নষ্ট করার জন্য আর দ্বিতীয় কিছু দেওয়ার প্রয়োজন নাই। কেননা তার প্রচুর বন্ধু বান্ধব জুটবে, এবং এই মোবাইল থেকে যেমন হইতেছে হাদিস কোরআনও শোনা যায়, অশ্লীল ছবিও দেখা যায়, সব কিছুই খারাপ জিনিসও আছে। কিন্তু অল্প বয়সের ছেলেদের হাতে এটা পড়লে পারে এরা ভালো জিনিসটা না নিয়ে খারাপ জিনিসটা বেশি নেয়। যার জন্য আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়েও থাকেন, সেটা যেন রাত্রিবেলা ওর হাতে যেন অ্যান্ড্রয়েড সেটটা না থাকে। আমরা বেশিরভাগ ছেলে মেয়েদের ক্লাসে দেখি যে চোখের নিচে কালি হয়ে গেছে। 16-17 বছর 18 বছর ছেলে মেয়েদের চোখের নিচে কালি পড়বে কেন? একটাই কারণ, তারা রাত জেগে জেগে মোবাইল টিপে পড়ালেখা করে না, এবং দিনের বেলায় দেখা গেল 10টা-11টা পর্যন্ত ঘুমাচ্ছে। আমি কি সত্য কথা বললাম কি না? এখন আপনারা ছেলে মেয়েদেরকে মানুষ করতে হলে পারে এই মোবাইলের যে অ্যাডিকশন, এর থেকে বিরত রাখতে হবে। তা না হলে পারে যে সকল ছেলে মেয়েদের ইয়ং ছেলে মেয়েদের মোবাইল আছে, তারা নষ্ট হয়ে যাবে। একই সাথে মেয়েরা দেখা যাচ্ছে যে একটা ছেলের সাথে কথা বলতে চায় বা একটা ছেলে মেয়ের সাথে কথা বলতে চায়, আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়ে ঘুমাচ্ছেন, দেখা গেল যে আপনার মেয়েটা অন্য একটা বাইরের একটা ছেলের সাথে সারা রাত ভরা কথা বলছে, বা আপনার ছেলেটা বা মেয়েটা মোবাইলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনারা অত্যন্ত সজাগ হবেন, কেননা এই মোবাইলের কারণে বহু ভালো ফ্যামিলির ভালো ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। যে ছেলেটা একজন ভালো আলেম হতে পারত,
একটা ডাক্তার হতে পারতো, একটা ইঞ্জিনিয়ার হতে পারতো, একটা আইনজীবী হতে পারতো, তার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। তা আমি যে বিষয়টা বললাম, এটা নিতান্তই আপনাদের প্রতি অনুরোধ। আমি একজন শিক্ষক, যার কারণেই আমার এটা যেহেতু সুযোগ পাইছি, আমি তো ধর্মের বিষয়ে কিছু বলতে পারবো না, কিন্তু যে বিষয়গুলো আমি ফিল করতেছি যে বিষয়টা নিয়ে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা আমাকে বলতে হবে। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো এখানে হুজুররা আছেন, ওনারা বিস্তারিতই বলবেন। সেটা হলো কি যে আমরা অন্যের হকগুলোকে প্রত্যেকেই নষ্ট করতেছি। আমার যে বোনটা, আমার বড় বোনটা, আমি যখন ছোট ছিলাম, স্কুল থেকে ফেরার পথে আমার যে বোনটা আমার কাপড় চোপড় খুলে দিত, গোসল করাতো, সাবান দিয়ে গোসল করাই দিত, খাওয়াই দিত স্কুলে যাওয়ার জন্য, আমার মায়ের মতো করে। ওই বোনটা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে। সে হয়তো বা দেখা গেল যে বাবা দারিদ্রতার কারণে ভালো পরিবারে বিয়েও দিতে পারেনি। ওই বোনটা আমার মধ্যে 10 শতক বা 20 শতক জমি পায়। আমরা আমাদের বোনদেরকে এই জমিটা দিচ্ছি না, বিভিন্নভাবে তাকে তালবাহানা করছি। একে তো আমার চাইতে আমার বোন অর্ধেকই পাচ্ছে, ইসলামী শরিয়া মতেই তো অর্ধেক পাচ্ছে নাকি? হ্যাঁ, আমি যদি 2 ভাগ পাই, বোন পায় 1 ভাগ। এই 1 ভাগটাকে আমরা, বাবা মরে গেছে 25 বছর হয়ে গেছে, বোন আসে বাড়ি বাড়ি ভাইয়ের কাছে বলে, ভাইদের কাছে ঘোরাফেরা করে, ভাইয়েরা পাত্তাই দেয় না। ভাইয়েরা তার অংশের জমিটুকু দিচ্ছে না। তাহলে পারে আমি যত আমলি করি, আমার ওই বনের জমির ফসল খায় যত আমলি করি, সেটা কি সঠিক হবে? হবে না নাকি? তাহলে পারে শুধু তাই না, আমার জমির মধ্যে আমার ফুপুর জমি রয়ে গেছে। আমার বাবা মরে গেছে, ফুপু এখনো বেঁচে আছে, আমার মাঝে জমি পায়, এই জমিগুলো আমরা দিচ্ছি না। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তার একটা কারণ হলো গত 5 আগস্টের পর থেকে আমাকে বেশ কিছু সালিশিতে আমি গেছি। সব সালিশিতে একটাই জিনিস, সেটা হলো যে আমার একটা ছোট ভাই আছে, আমার মধ্যে বাবা মারা গেছে, তার জমিটা আমি দিচ্ছি না, আমার বোনের জমিটা দিচ্ছি না, আমার ফুপু আমার মধ্যে জমি পায়, এটা আমরা দিচ্ছি না। আমি দাঁড়িয়েও রাখছি, অনেকে হজও করছি, বা অনেকে গ্রামের মাতবরিও করছে, সামাজিক নেতৃত্বও দিচ্ছে। যে এই যে কারণগুলো, আমরা দায়িত্বশীল লোক হয়ে আমরা আমার যে ছোট বোনটাকে খুব আদর যত্ন করতাম, সেই ছোট বোনটা এখন আমার সম্পত্তির জন্য শত্রু হয়ে গেছে। যে ফুপুটা যে গেলে পারে, ভাইয়ের ছেলে আসলে পারে, সে প্রাণ ভরে খুশি হয়ে যেত নাকি? ওই ফুপুটার জমিটা আমরা দিচ্ছি না। আবার একই সাথে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, মা বাবা কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করছে, ছেলে মেয়েরা চাকরি বাকরি করতেছে, চাকরি বাকরি না করলে পারেও নিজের বউ ছেলে মেয়ে নিয়ে আলাদা সুখ শান্তিতেই আছে। বাবা মা কি খাচ্ছে, কি দাচ্ছে, তার কাপড়ের পরনে আছে কিনা, বুড়া বয়স হয়ে গেছে, গা ঠান্ডা লাগছে, তার 2টো ওষুধ কিনে দেওয়া দরকার, ওষুধ কিনে দিলে পরে একটু শান্তি পাবে, ওষুধটা খাইলে কাশিটা একটু কমবে। আমরা সেটা করছি না। কি আমি কি কথাগুলো বললাম মিথ্যা কথা বললাম কি না? তাহলে পারে আমাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখতে হবে, মোবাইলের অ্যাডিকশন থেকে কি করতে হবে। আমার টাকা আছে বলেই আমি আর 14 বছর বা 15 বছর বয়সের একটা ছেলেরে মোটরসাইকেল কিনে দিলাম। ওই ছেলেটা ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কি যাবে না, এটার কোনো গ্যারেন্টি নাই তো নাকি? নাই একদিকে। আরেকদিকে ওই ছেলেটা পড়ালেখা বাদ দিয়ে থুয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে পারে আর একই সাথে আমাদের বোনদেরকে বা আমাদের মেয়েদেরকে মোবাইল কিনে দিলে পারো, এই মেয়েটা এই মোবাইলের কারণে মেয়েটা নষ্ট হয়ে যেতে পারে। এটাও তো সত্য। কি আমাদের সমাজে এটা হচ্ছে না কি? তাহলে পারে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত সতর্ক থাকা উচিত তো নাকি? সতর্ক থাকা উচিত। তা আমরা যারা অভিভাবক আছি প্রত্যেকেই
ছেলে মেয়েদের মোবাইল কিনে দিলে পরেও সেটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল যদি দেখলো, কিন্তু সন্ধ্যার পরে তার কাছে মোবাইল থাকা যাবে না, সে পড়ালেখা করবে না। মেয়েদের হাতে মোবাইল দিলে ওই মেয়েটা আপনার বংশের ইজ্জত শেষ করে দেওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? তাহলে পরে আপনারা কি করবেন? মেয়েদেরকে মোবাইল কিনে দিবেন? হ্যাঁ, ছেলেদেরকে? আর একটা ছেলে 8-10-12 বছর, 15-16 বছর হয়েছে, এদেরকে মোটরসাইকেল কিনে দেবেন। আমার অনেক ছাত্র আসে, দেখা গেল 16 বছর 17 বছর সুন্দর একটা মোটরসাইকেল কিনে দিছে। দেখা গেল 3-4 জন উঠে আসতেছে, আবার দেখা গেল যে ক্লাস শেষ হওয়ার আগে 3-4 জন উঠে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে যেমন আমি যে কথাগুলো বললাম সেটা হইতেছে যে ছেলে মেয়েদের ভালো হওয়ার জন্য স্কুল কলেজে যায় না, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। নষ্ট হওয়ার জন্য মোটরসাইকেল বা মোবাইলের জন্য ছেলে মেয়েরা নষ্ট হইতেছে, এটাকে করতে হবে। আবার একই সাথে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি অনেক আমল করব, কিন্তু দেখা যাবে যে কিয়ামতের দিন আমার আমল, আমার পাওনা থেকে আমার আমলটা কমতে থাকবে, বুঝো, কমতে থাকবে। এখন আমার ফুপুর জমির ফসল খেয়ে আমি এবাদত করছি, এবাদত যাই হোক, ওই দিন তো ফুপুরে এটা দিয়ে দেওয়া লাগবে নাকি? আমার বোনকে দিয়ে দিতে হবে। এখন আমরা যদি প্রত্যেকেই যার যার হক দিয়ে দেই, আমরা কি ঠকবো? ঠকবো না তো নাকি? কেন ঠকবো না? তার একটা কারণ হলো, আমি আমার বোনেরটা দিয়ে দিলাম, আমার ওয়াইফ যে আমার শ্বশুর বাড়ি থেকে পাবে সেটাও তো আমি পাবো নাকি? পাবো না? তাহলে পারে আমরা যদি প্রত্যেকেই দিয়ে দেই, আবার অন্যদিকে যেটা পাবো সেটাও যদি সঠিকভাবে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে পারে আলটিমেটলি আমরা কিন্তু কেউ ঠকতেছি না। কিন্তু এটা যদি আমরা না দেই, না দেওয়ার কারণে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ। কি? যার জন্য আমরা এই বিষয়গুলোকে আমরা সতর্ক থাকবো। আর আরেকটা জিনিস হলো যে হইতেছে যে সামনে আমাদের নির্বাচন আসতেছে। আপনারা তো জানেন যে 5ই আগস্ট প্রায় 2000 লোকের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিচ্ছে। যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের আলেম ওলামাদের গুম খুন, তারপরে হইতেছে যে জেলে বন্দি, এমন কোনো অত্যাচার নাই যাদের উপরে অত্যাচার করা হয় নাই। এখন আমাদের একটাই কথা থাকবে, সামনের নির্বাচনের মধ্য দিয়ে আবার এমন কেউ যেন না আসে যাদের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট আবার উত্থান হয়। এটা আমাদের খেয়াল থাকতে হবে। আর একই সাথে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতপল্লা ইউনিয়ন শাখার সভাপতি, আমাদের জামালপুর 5 আসনের বিএনপির মনোনীত ক্যান্ডিডেট, অত্যন্ত সফল মেয়র, জামালপুর সদর পৌরসভায় সে অত্যন্ত দক্ষতার সাথে 2টা মেয়র ছিলেন, এবং ওনার সময়ে যে পরিমাণ উন্নতি বা উন্নয়নের কাজ জামালপুর পৌরসভায় হয়েছে, এরপরে আরও গত 10-12 বছরে তার সম পরিমাণ উন্নয়ন করতে পারেনি। তার একটাই কারণ হলো, প্রত্যেকটা জায়গায় যে কাজ করবে তার ওই কাজ করার মতো যোগ্যতা থাকতে হবে। উনি একদিকে যেমন একজন ভালো লয়ার, আরেকদিকে হলো এই প্রশাসনটাকে আমাদের শুধু দেখা যায় না যে কিছু রাস্তা হচ্ছে কিছু রাস্তা হচ্ছে না, কিন্তু স্থানীয় সরকার থেকে এই পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে যে প্রকল্প করে সেটা পাশ করায় যদি আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া যায়, সেটা হলো বরাদ্দের চাইতেও আরো 5 গুণ কাজ করা সম্ভব যদি আরো থাকে। তো এই দিক দিয়ে আমাদের মামুন ভাই যেহেতু জামালপুর সদর উপজেলা পৌরসভায় বিপুল পরিমাণ কাজ করেছে, প্রচুর রাস্তাঘাট করেছে তার সময়কালে, আমরা আশা করব যে মামুন ভাই যদি নির্বাচিত হয়ে আমাদের এমপি হয়,
আর যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে পরে আমরা বিশ্বাস করি যে জামালপুর ডিস্ট্রিক্টের 7টি উপজেলার চাইতে আমার জামালপুর সদর উপজেলায় কাজ অনেক বেশি হবে, এটা আমরা প্রতিশ্রুতি দিতে পারি। আর একই সাথে আমার তিতপল্লা ইউনিয়নে বরাবরই বিএনপির লোকজন বেশি এবং বিএনপির ভোট সবসময় বেশি পায়ে থাকে। আমি সভাপতি হিসাবে তিতপল্লা ইউনিয়ন থেকে যখন বিপুল পরিমাণ ভোট যাবে বন্টনের ক্ষেত্রে আমিও যাই তাকে দাবি করতে পারবো যে আপনার কাছ থেকে মাগনা চাচ্ছি না, আমি ভোট দিয়ে আমার ইউনিয়নের উন্নয়নের জন্য দাবি করছি। আমি করতে পারবো কি না? ভোট বেশি দিলে তার কাছে দাবিও তো বেশি করব, হ্যাঁ? তাহলে পরে আমি আশা করব যে আপনারা সকলেই ধানের শীষ মার্কায় মামুন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই জয়যুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের অভাব অনাটন, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ যে উন্নয়ন করলে পারে আমাদের তিতপল্লাবাসী সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে, সেই সুযোগ সুবিধা আমরা এনে আমাদের উন্নয়ন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং একই সাথে মামুন ভাই আসবে, মামুন ভাই থাকার না, শুধু আপনারা শেষ সময় পর্যন্ত আপনারা এই ধর্মসভায় অবস্থান করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের সম্মেলনের সম্মানিত উদ্বোধক কামাল খান আব্দুল মজিদ তালুকদার কলেজের সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নং তিতপল্লা ইউনিয়নের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য